ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 2 এর ক, যেখানে আমরা শিখব চতুর্ভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ ক্ষেত্রফল মিনস হলো এরিয়া অফ চতুর্ভুজ মানে চারটা বাহু, কোয়াড মানে চার, তো কোয়াড্রিল্যাটারাল, ল্যাটারাল মানে হলো পার্শ্ব বা ভুজ, তার মানে চতুর্ভুজ, এর ইংলিশ হলো কোয়াড্রিল্যাটারাল। আর সামান্তরিক মানে হলো প্যারালালোগ্রাম, অর্থাৎ প্যারালাল বা সমান্তরাল থেকে এই প্যারালালোগ্রাম ওয়ার্ডটা আসছে। তো আমরা এই অধ্যায়ে মূলত শিখবো চতুর্ভুজ এবং সামান্তরিকের সংজ্ঞা। আপনারা জানেন যে সামান্তরিকও এক প্রকার চতুর্ভুজ, তো এই দুইটা সম্পর্কে আমরা স্পেসিফিক জানবো। এছাড়া চতুর্ভুজের কিন্তু আপনারা জানেন আরো প্রকারভেদ রয়েছে, সেগুলো কিন্তু আমরা পরবর্তী চ্যাপ্টারেও জানবো। অর্থাৎ এটা দেখতেছেন যে 2 এর ক অর্থাৎ 2 এর খ বলে আরেকটা পার্ট রয়েছে, তো 2 এর ক আর খ দুইটা মিলে আমরা চতুর্ভুজ সম্পর্কিত পড়াশোনাগুলো করব। এরপর দেখুন এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় আছে, তো স্পেসিফিক্যালি এখানে সামান্তরিকের গুলো রয়েছে এবং চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদের মধ্যে স্পেশাল সামান্তরিক যেটা সেটা আছে, এবং চতুর্ভুজের যে জেনারেল যে ফর্মগুলো আছে সেগুলো রয়েছে। এরপরে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল দেখব। এরপর প্রয়োজনীয় সূত্রগুলো দেখার পরে আমরা সমস্যাগুলি সমাধান করব। আপনাদের এই লেকচারটা টোটাল থাকবে 3টা পার্টে। প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্টগুলো নিয়ে আলোচনা করব। তো থিওরিটিক্যাল পার্ট এটা আপনারা দেখবেন যে এটা থিওরিটিক্যাল পার্টটাকে আমরা অনেক জোর দেওয়ার চেষ্টা করি, এবং মাঝে মাঝে কিছু হাইলাইট থাকবে যেগুলো দ্বারা আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা কি করব, আমরা হলো মাঝে মাঝে কিছু এক্সাম্পল দিব থিওরিটিক্যাল পার্টের মাঝে মাঝে, যেন আপনারা রিলেট করতে পারেন যে কোন থিওরিটা কি জন্য আমরা পড়তেছি। এরপরে আমরা ম্যাথমেটিক্যাল পার্টে যাব। তো আপনাদের ম্যাথমেটিক্যাল পার্ট থাকে টোটাল 3 ভাবে: অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। তো এটা হলো আমাদের সেকেন্ড পার্ট। এই ফার্স্ট পার্ট গেল থিওরি আর এক্সাম্পল। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক বিভিন্ন সময় বোর্ডে এসেছে বা বিভিন্ন বইয়ের এক্সারসাইজের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা এগুলো কাজ করব। এবং ফাইনালি আমরা 3 নম্বর পার্টে একটা শর্ট সাজেশন দিব, যেখানে আপনারা ফুল এই চ্যাপ্টারটার উপর কি কি ম্যাথ প্র্যাকটিস করলে আপনারা ভালো করতে পারবেন সেটা নিয়ে একটু একটা ধারণা পাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা আসতেছি চতুর্ভুজ এবং সামান্তরিক এটা সংজ্ঞা বা ডেফিনিশনটা নিয়ে। তো চতুর্ভুজ যেটাকে আমি একটু আগে বলতেছিলাম, কোয়াড মানে হলো 4 আর ল্যাটারাল মানে হলো সাইড বা ভুজ। তো চতুর্ভুজ ইংলিশ হলো কোয়াড্রিল্যাটারাল। জিনিসটা কি, যে চারটা ভুজ রয়েছে সেটাই হলো চতুর্ভুজ, মানে চারটা সাইড রয়েছে বা বাহু রয়েছে সেটাই চতুর্ভুজ। দেখুন 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, এবং চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু সংযোগ রেখাকে কর্ণ বলে। তো বিপরীত কৌণিক বিন্দু কোনটা, যেমন এই যে ডি, যেটা ডি এর বিপরীত কোণটা হবে বি, আবার সি যেটা এর বিপরীত কোণটা হবে এ। তো এই এ সি এবং বিডি যদি যুক্ত করি তাহলে এগুলো কি হবে, কর্ণ বা ডায়াগোনাল বলে ইংলিশে। তো চতুর্ভুজের তাহলে কয়টা কর্ণ থাকে, 2টা কর্ণ থাকে, এবং যে কোনো একটি কর্ণের উপর এর বিপরীত কৌণিক বিন্দু হতে অঙ্কিত লম্বকে ওই কর্ণের অফসেট বলে। তো যে কোনো একটি কর্ণের উপর, মনে করেন যে এই কর্ণটা আমরা ধরি, এই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু হলো ডি আর বি, যে কোনো একটা ধরতে পারেন, এর উপর অঙ্কিত যে লম্বটা, অর্থাৎ এই যে এই পার্টটুকু অথবা এই পার্টটুকু, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি অফসেট। তো এরপরে আমরা দেখি সামান্তরিক বা প্যারালেলোগ্রামটা কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক। তো দেখুন এই যে এই সিডি বাহু এবং এবি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। সমান্তরাল বলতে আমরা বুঝাই যে দুইটা রেল লাইন যেমন আমরা যদি চিন্তা করি, সেখানে দেখবেন যে আপনারা দুইটা যে লাইন রয়েছে, লাইন দুইটার মধ্যে কি থাকে, সব সময় সেম ডিস্টেন্স থাকে। অর্থাৎ এরা আপনি যতই বাড়ান না কেন এরা কিন্তু কখনো একত্রে মিলিত হবে না। যদি এই যে তার মানে কি, দেখুন ডিস্টেন্সটা সবসময় কি হচ্ছে, সেম হচ্ছে। তো এইগুলোকে বলা হয় সমান্তরাল রেখা বা প্যারালাল রেখা। যদি মনে করেন যে এরকম হতো যে এরকম, এই যে দেখুন হালকা একটা এটার মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাই না? তো এরকম যদি হতো তাহলে এক সময় না এক সময় যায় কিন্তু এরা মিলিত হতো, বাট প্যারালালের ক্ষেত্রে তারা কিন্তু কখনো মিলিত হবে না। এবং এই দুইজনের মধ্যে অন্তর্ভুক্ত কোণ তাহলে কত হবে বলুন তো, 0 ডিগ্রি অন্তর্ভুক্ত কোণ হয়। তো যাই হোক, আমরা সামান্তরিকের যে কর্ণটা আমরা দেখতেছি এখানে 2টা কর্ণ রয়েছে, এরা এদেরকে সমান 2 ভাগে বিভক্ত করে। যদি আপনি এই কর্ণ দেখেন তাহলে এই একটা চতুর্ভুজ হচ্ছে, আবার এইদিকে আরেকটা চতুর্ভুজের পার্ট হচ্ছে, এরকম 2টা পার্ট। আবার এইটার কথা চিন্তা করলে এই পাশে একটা হচ্ছে, আবার এই পাশে একটা হচ্ছে, 2টা পার্ট। তো এটাই এখানে বলছে, এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কর্ণটার মধ্যবিন্দু হবে এই যে এই কর্ণটা যেটা দিয়ে যাবে, আবার এই কর্ণের মধ্যবিন্দু দিয়ে এই অন্য কর্ণটা যাবে। এটাই হলো কি সমদ্বিখণ্ডিত, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করতেছে। সামান্তরিকের কোন কর্ণের উপর অঙ্কিত বিপরীত শীর্ষদ্বয় হতে অঙ্কিত লম্ব দূরত্ব হলো অফসেট। তো অফসেটটা একটু আগে আপনাদেরকে আমি বলছি যে এই একটা কর্ণ তার উপর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত যে লম্বটা সেটা, তো সেটাই কিন্তু আমাদের অফসেট।
তো এখানে সামান্তরিকের ক্ষেত্রে কি হবে, বিপরীত শীর্ষদ্বয় হতে অঙ্কিত লম্ব দূরত্বগুলো কিন্তু সমান হবে, ঠিক আছে। এইখান থেকে যে দূরত্ব হবে এখান থেকেও সেম দূরত্ব হবে, বিকজ এরা কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতেছে এই জন্য। এবং সামান্তরিকের একটি বাহুকে যদি ভূমি ধরেন এবং ওই বাহু এবং তার সমান্তরাল অন্য বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্বকে বলা হচ্ছে কি এর উচ্চতা। মনে করেন আপনার এই বাহুটাকে আপনি যদি ভূমি ধরেন, তাহলে এই বাহুটা এবং এই সমান্তরাল বাহু কোনটা, এইটা, এই দুইটার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, লম্ব আমরা যদি একটা টানি, মনে করেন এই যে এটা একটা লম্ব টানলাম আমরা, তো এই লম্বটা হলো কি এদের উচ্চতা। তো তাহলে ভূমি কোনটা, এটা হলো ভূমি এবং এটা হলো উচ্চতা। এই দুইটা জিনিস ভালো করে মনে রাখেন, বিকজ এই ভূমি এবং উচ্চতা নিয়ে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনসে যাব। এবং সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান। দেখুন এই কোণ পরস্পর সমান, এই কোণ পরস্পর সমান, কিন্তু একটা জিনিস হলো এরা কোনোটাই কিন্তু সমকোণ না। যদি মনে করেন যে কোনো একটা কোণ সমকোণ হয়ে যেত, মনে করেন এই কোণটা সমকোণ হয়ে গেলে যদি এমন হতো, তাহলে এই বিপরীত কোণটাও কি হতে হবে, সমকোণ হতে হবে। আলটিমেটলি কিন্তু চারটাই সমকোণ হয়ে যেত, এবং চারটাই যদি সমকোণ হয় তা সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা আয়তক্ষেত্র বলবো। এবং আবার আরেকটু চিন্তা করেন যে যদি মনে করেন যে এইটার ক্ষেত্রে আবার বাহুগুলো আমরা দেখতেছি বিপরীত বাহুগুলো সমান, যদি তা না হয় চারটা বাহুই সমান হতো, তাহলে সেটা এবং চারটা কোণই সমকোণ হতো, সেটা কি হতো, বর্গ হতো। আবার এইটার কথা চিন্তা করেন যে এখানে কিন্তু এইটা হলো আপনার কোনো কোণই সমকোণ নয়, কিন্তু বিপরীত বাহুগুলো সমান, কিন্তু এটা আর এটা কিন্তু সমান না, বা এটা আর এটা কিন্তু সমান না। যদি চারটাই সমান হতো এবং বিপরীত বাহুগুলো মানে চারটাই যদি সমান হতো আর কি, এবং কোনো কোণ যদি সমকোণ না হতো, তাহলে সেটা কি হতো, রম্বস। তো এইভাবে আর কি পার্থক্যটা বুঝে বুঝে পড়বেন যে রম্বস কোনটা, সামুদ্রিক কোনটা, আয়ত কোনটা বা বর্গ কোনটা, এগুলো আপনারা একদম ভালো মতোই জানেন। তো এখন একটু ডিটেইলসে একটু জানতে হবে, এবং এগুলো কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় এই জিনিসগুলো নিয়ে, আবার ট্রাপিজিয়াম একটা পার্ট আছে, এই জিনিসগুলো নিয়ে একটু ডিটেইলসে আমরা এখানে আলোচনা করব। তো আমাদের মূলত এই চ্যাপ্টারে আমরা চতুর্ভুজ এবং সামান্তরিক নিয়ে আলোচনা করব, পরবর্তী চ্যাপ্টারে আপনারা কিন্তু পরের জিনিসগুলো পাবেন। তো যাই হোক, আমরা এখন তাহলে আমাদের চতুর্ভুজের সম্পর্কিত যে প্রাথমিক যে কথাবার্তাগুলো সেগুলো আমাদের মোটামুটি শেষ হলো। এছাড়া আরও একটা জিনিস হলো কি, চতুর্ভুজের কি কি থাকে বলুন তো। চতুর্ভুজের হলো এই যে চারটা থাকে শীর্ষবিন্দু, মানে এই যে কর্নার যে পয়েন্টগুলো, সেগুলো কি বলা হচ্ছে, শীর্ষবিন্দু। তার মানে চারটা শীর্ষবিন্দু, চারটা থাকতেছে শীর্ষবিন্দু। আর কি থাকে বলুন তো, চারটা থাকে বাহু, এই একটা দুইটা তিনটা চারটা, তার মানে কি চারটা বাহু থাকে। আর কি থাকে বলুন তো, চারটা কোণ থাকে, 1 2 3 4, চারটা কোণ থাকে। আর কি থাকে বলুন তো, দুইটা কর্ণ থাকে, দুইটা কর্ণ। তো এইগুলো হলো চতুর্ভুজের মধ্যে থাকে। ওকে ফাইন, আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করব, আরো ইন্টারেস্টিং বিভিন্ন জিনিসপত্র আছে সেগুলো নিয়ে। তো আমরা এখন পরবর্তী টপিকে যাচ্ছি, সেটা হলো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ টু ফাইন্ড দ্য এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল। তো এখন সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বিভিন্নভাবে আমরা সূত্রকে মডিফাই করব। মনে করেন যে বিভিন্নভাবে যদি আপনার দেয়া থাকে, কখনো হয়তো বাহু দেওয়া থাকবে, কখনো কর্ণ দেওয়া থাকবে, আবার কখনো বিপরীত বাহু থেকে বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্ব থাকবে, এরকম বিভিন্নভাবে থাকবে, এবং সেই অনুসারে আমরা মডিফাই করে করে আমরা এরিয়া বা ক্ষেত্রফলটা বের করব। তা যখন কর্ণটি চতুর্ভুজের ভিতরে থাকে, সেই ক্ষেত্রে এই যে দেখুন, মনে করেন এ বি সি ডি একটা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে চারটা পয়েন্ট দিয়ে নামকরণ করতে হয়, চারটা শীর্ষবিন্দু দিয়ে, এ বি সি ডি। তো এটার ক্ষেত্রে কর্ণ এসি আপনারা দেখেই বুঝতেই পারতেছেন, যেটাকে আমরা ছোট হাতে ডি দ্বারা প্রকাশ করলাম, এবং এর উপর অফসেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অফসেট, আমরা জানি যে বিপরীত শীর্ষ থেকে যে লম্বটা সেটা, তো P1 এবং P2 আমরা এখানে অফসেট দেখতেছি, যেটা হলো ডিএফ এবং বিই দ্বারা আমরা এখানে প্রকাশ করছি। তো এই ক্ষেত্রে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফলটা কি হবে, এখানে দেখুন এবিসি ত্রিভুজ যেটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং এডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই দুইটা ত্রিভুজের যে ক্ষেত্রফলের সমষ্টি সেটাই হবে ফুল চতুর্ভুজের ক্ষেত্রফল। এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারতেছি। তো এখন দেখুন, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আপনারা প্রথম চ্যাপ্টারে দেখে এসেছেন। তো সেখান থেকে আমরা এখানে থেকে যদি দেখি হাফ ইন্টু, এটা হলো ভূমি এবং এখানে এটা হলো উচ্চতা, তো এসি ইন্টু বি ইন্টু হাফ, আর এই পাশে দেখুন হাফ ইন্টু আবার ভূমি, এটা কিন্তু উচ্চতা হলো এফডি, তাহলে এখন ডিএফ হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি, এই যে দেখুন হাফ এসি কমন নিলে আমরা বি এবং ডিএফ কে যোগ করে ফেলতে পারতেছি কমন নেওয়ার পরে। তো যদি তাই হয় তাহলে আমরা কি করতে পারি, বিই এবং ডিএফটা আমরা দেখি, বিই এবং ডিএফ এই দুইটাকে আমরা একটু আগে লিখছিলাম P1 এবং P2 দ্বারা প্রকাশ করেছিলাম, তো সেটা লিখলাম। এর মাধ্যমে আমরা কিন্তু সূত্র পেয়ে গেলাম যে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল যখন আপনার যে অফসেটগুলো সেই দুইটা দেয়া থাকবে, তখন সেটা হবে, এবং কর্ণটা দেয়া থাকবে, একটা কর্ণ এবং অফসেট দুইটা যদি দেয়া থাকে, সেক্ষেত্রে হবে হাফ ইন্টু ডি ইন্টু P1 প্লাস P2 বর্গ একক, অর্থাৎ অফসেট দুইটার যোগফলের সাথে কর্ণ গুণ করবেন, তার সাথে হাফ গুণ করবেন, তাহলেই কিন্তু আপনারা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। কখন, যখন চতুর্ভুজের একটা কর্ণ দেওয়া থাকবে এবং তার যে দুইটা অফসেট সেই দুইটা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে এই সূত্রটা দ্বারা আমরা অ্যাপ্লাই করে ম্যাথমেটিক্স করে ফেলতে পারবো, এরিয়া বের করে ফেলতে পারবো।
তো এখন আমরা পরবর্তীতে দেখি যে যখন কর্ণটি চতুর্ভুজের বাইরে থাকে সেক্ষেত্রে আমরা কি করব। তো এখানে দেখুন যে এ বি সি ডি চতুর্ভুজ যেটা আমরা দেখতেছি এ বি সি ডি, এখানে যে বলছে যে জিনিসটা কি চতুর্ভুজটা কর্ণটা বাইরে চলে গেছে। দেখুন এই যে এ বি সি ডি, এই যে চতুর্ভুজের একটা, তাই না, এখন ত্রিভুজের মতো মনে হলো, আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে এই যে 4টা পয়েন্ট আছে, তো এটা একটা চতুর্ভুজ এবং এটা যে কর্ণটা এসি দেখুন এটা বাইরে চলে গেছে, তাই না, আমাদের চতুর্ভুজ ভিতরে কিন্তু কর্ণটা কিন্তু বাইরে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রেও আমরা অফসেটগুলো অঙ্কন করব। তো এই যে বি বিন্দু থেকে একটা অফসেট রাখলাম P1 এবং এইদিকে ডি বিন্দু থেকে P2 অফসেটটা আমরা নিলাম, সিমিলারলি আগেরটার মতো করলাম এবং সেই সেম ভাবে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা কি হবে, এই পুরো ত্রিভুজ যেটা আছে এবিসি, এই ত্রিভুজটা থেকে যদি আমরা এডিসি যে ত্রিভুজটা, এই যে দেখুন এই পুরো এবিসি ত্রিভুজ যেটা আছে, আমরা এখানে যে মানে কর্ণটা ধরে যে ত্রিভুজটা বানাইলাম সেইটা থেকে আমরা যদি এডিসি অর্থাৎ এই পার্টটুকু যদি বাদ দিই, তাই না, এই যে পুরোটা থেকে এই পার্টটুকু আমরা যদি বাদ দিই তাহলে আমরা বাকি থাকলো এই পার্টটা, তাই না, এই পার্টটাই তো আমাদের চতুর্ভুজ, তাই না। তো সেইটার এক্ষেত্রে আবার দেখুন সিমিলারলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা করে ফেলতে পারতেছি। তো দুইটার ক্ষেত্রে দেখুন ভূমি কিন্তু এসি, ত্রিভুজের ক্ষেত্রে এই যে এসি ভূমি, আর উচ্চতা কোনটা হবে, উচ্চতা হলো অফসেট যেটা, সেটা এই যে দেখুন এখানে বিই আর এখানে হলো ডিএফ। তো বিই ডিএফ আমরা লিখলাম এবং সেটাকে আমরা দেখুন হাফ এসি কমন নিয়ে সেটা লিখলাম এবং বিই এবং ডিএফ কে আমরা P1 P2 দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, এসি যেটা কর্ণ সেটাকে ডি দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। সো হয়ে গেল হাফ ইন্টু ডি ইন্টু P1 মাইনাস P2 বর্গ একক। তার মানে আমরা বুঝতেছি যখন কর্ণটি চতুর্ভুজের ভিতরে থাকবে তখন হবে হাফ ইন্টু ডি ইন্টু P1 প্লাস P2 এবং চতুর্ভুজের বাইরে যখন কর্ণ থাকবে তখন হবে হাফ ইন্টু ডি ইন্টু P1 মাইনাস P2 বর্গ একক। ওকে ফাইন। তাহলে এখন আমরা দেখি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে যদি লম্বভাবে সেট করে, সেটা এই যে দেখুন এখানে এদের মধ্যকার যে কোণগুলো সেগুলো কিন্তু 90 ডিগ্রি যখন হবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করব। তো সেটার ক্ষেত্রে সিমিলারলি এখানে যেহেতু দুইটা কর্ণ আছে, দুইটা কর্ণের নাম আমরা D1 এবং D2 দ্বারা রিপ্রেজেন্ট করলাম, একটা হলো দেখুন এসি আর একটা হলো বিডি। তো এরা পরস্পর লম্ব যেহেতু এখানে বলাই হয়েছে এবং লম্ব মানে 90 ডিগ্রি করা হয়, তাই না, একটু সবগুলো 90 ডিগ্রি করা হবে। তো এই ক্ষেত্রে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল হবে কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এইটা যোগ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল এইটা। এই দুটো ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল পাই সেটা যোগ করলে আমরা ফুল চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো সিমিলারলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলাম। তো এই ক্ষেত্রে দেখুন আবার সিমিলারলি একদম সেম, এই যে দেখুন এটা হলো উচ্চতা, এটা হলো উচ্চতা আর এসি হলো দুইটার ক্ষেত্রে ভূমি। তো লেখার পরে আমরা আবার এসি কমন নিলাম, নেওয়ার পরে ওবি এবং ওডি দুইটাই কিন্তু আমাদের দেখুন আমাদের হাফ ইন্টু এসি ইন্টু ওবি প্লাস ওডি, যেটা দেখুন এই বিন্দুটা ও, তো তাই না, ও বি যোগ ওডি পুরোটা মিলে কি হচ্ছে বিডি হয়ে যাচ্ছে, তাই না, বিডি হয়ে গেল। তো হাফ ইন্টু এসি ইন্টু বিডি, তার মানে কি হচ্ছে হাফ ইন্টু এসি কোনটা, এসি হলো আমাদের D1, তাই না, প্রথম যে কর্ণটা সেটা, এবং বিডি কোনটা, বিডি হলো আমাদের D2 এই কর্ণটা, তাই না। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে লম্বভাবে সেট করে তাহলে আমাদের ইজিলি আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো জাস্ট কর্ণ দুইটার গুণফলকে হাফ দিয়ে গুণ করে। তো এইভাবে আমরা এটা কিন্তু দেখুন ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র ওটার সাথে মিল আছে, অ্যাকচুয়ালি আলটিমেটলি তিনটা সূত্রই আমাদের ত্রিভুজের সঙ্গে মিল রয়েছে। যদি দুইটা কর্ণ আমাদের দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কর্ণ দুইটার গুণ করব, গুণ করে সেটার সাথে হাফ গুণ করব। যদি আমাদের একটা কর্ণ দেওয়া থাকে এবং যদি আমাদের অফসেটগুলো দেওয়া থাকে এবং অফসেট যদি চতুর্ভুজের ভিতরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অফসেটগুলোকে যোগ করব এবং তার সাথে কর্ণ গুণ করব এবং তার সাথে হাফ গুণ করব। যদি ওই সিমিলারলি একটা কর্ণ এবং তার অফসেটগুলো দেওয়া থাকে কিন্তু কর্ণটা আমাদের চতুর্ভুজের বাইরে চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে অফসেটের বিয়োগফলকে কর্ণ দিয়ে গুণ করে হাফ দিয়ে গুণ করব। তো এই আর কি তিনটা সূত্র আমরা এখানে পেয়ে গেলাম। তো এখন তাহলে আমরা দেখুন এই যে অনুসিদ্ধান্ত একটা পাচ্ছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। অর্থাৎ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ কিন্তু তখনই করবে যখন এটা বর্গক্ষেত্র হবে। তো এই জন্য কিন্তু এখানে বলা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং এখানে আমরা D1 D2 দুইটাই জেনে কর্ণ অর্থাৎ কর্ণ দুইটার ক্ষেত্রফল, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, কর্ণ দুইটা অবশ্যই সমান হবে। তো এই জন্য কিন্তু কর্ণ দুইটা সেম হয়ে গেছে, দেখে D1 এবং D2 দুইটাই D হয়ে গেছে অর্থাৎ D স্কোয়ার অর্থাৎ কর্ণ স্কোয়ার হয়ে গেছে। তো আশা করি আপনারা সূত্রগুলো বুঝতে পেরেছেন, জাস্ট সূত্রগুলো মনে রাখবেন। এগুলোর উপর আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন দেখবো একটু পরেই। এখন আমরা দেখি চতুর্ভুজের কর্ণদ্বয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তো অন্তর্ভুক্ত কোণটা হলে কি হবে, দেখুন এই যে এসি এবং বিডি দুইটা আমরা কর্ণ দেখতেছি, এই যে দেখুন কর্ণ দুইটা আমরা লিখলাম এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা আমরা দেখতেছি, যে এখানে দুইটা থিটা আমরা দেখতেছি। আপনারা ইচ্ছা করলে এই পাশেও কিন্তু থিটা ধরতে পারতেন, তো আমরা এই পাশে এখানে থিটা ধরলাম এবং এই দুইটা কিন্তু সেম কোণ হয়, আপনারা দেখে বুঝতেই পারতেছেন। এবং অফসেটটা এখানে দেওয়া আছে কি, এই যে একটা অফসেট বিই, এই যে একটা অফসেট ডিএফ। তো সেই ক্ষেত্রে আমরা চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল কি পাবো বলুন তো, এই যে জাস্ট এই দুইটা
চতুর্ভুজের অবশ্যই ত্রিভুজের যে ক্ষেত্রফলের সমষ্টি সেটা, এবং সেটা হলে কি হবে, এই যে এটা হবে ভূমি এবং এগুলো কি হবে, উচ্চতা হবে। তো সেভাবে আমরা লিখছি হাফ ইন্টু এসি ইন্টু বি প্লাস হাফ ইন্টু এসি ইন্টু ডিএফ, হাফ এসি কমন নিছি, নেওয়ার পরে বিই যেটা আছে দেখুন, বিই যেটা সেটা কিন্তু হবে আমার ওবি সাইন থিটা, কারণ আমরা এখানে কিন্তু সাইন থিটার সূত্রটা জানি যে সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে দেখুন এখানে সাইন থিটা যখন নিব তখন লম্ব আমাদের কোনটা হচ্ছে আর অতিভুজ কোনটা হচ্ছে সেই অনুসারে আপনারা যদি হিসাব করেন তাহলে কিন্তু জিনিসটা এইভাবে পেয়ে যাবেন ওডি সাইন থিটা, তাই না? ওকে, তারপরে এটা যদি হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমরা দেখতেছি যে ওবি সাইন থিটা প্লাস ওডি সাইন থিটা এই দুইটা মিলে কিন্তু আমরা লিখতে পারবো যে বিডি সাইন থিটা, কারণ এই যে দেখুন ওবি আর ওডি দুইটা মিলে কিন্তু আমাদের বিডি হচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি যে হাফ d1 d2 সাইন থিটা বর্গ একক, অর্থাৎ আমাদের এই যে এই দুইটা তো আমাদের কর্ণ d1 d2 এবং তারপরে সাইন থিটা, অর্থাৎ যদি চতুর্ভুজের কর্ণদ্বয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কর্ণদ্বয় গুণ করব, তার সাথে সাইন থিটা গুণ করব এবং তার সাথে হাফ গুণ করে দিব, তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো আগের সূত্রের সাথে এই সূত্রটার যে ডিফারেন্সটা সেটা আপনারা কি বুঝলেন বলেন তো? আগের সূত্রটাই কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত ছিল, বাট এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত বলে কোনো কথা না বলে এখানে আপনার অ্যাঙ্গেলটা উল্টো দিয়ে দিছে, মানে এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত হয় নাই। তো এই জন্য আমাদের এখানে সাইন থিটা ইউজ করে লাগছে। তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারলেন। এখন এই যে সাইন থিটা কস থিটা এগুলো নিয়ে আপনারা অলরেডি ম্যাথমেটিক্স 1 এর কোর্সগুলোতে আপনারা পড়ে এসেছেন। ত্রিকোণমিতি সম্পর্কে আমি জানি আপনাদের খুব ভালো আইডিয়া রয়েছে, বাট এরপরেও যদি ত্রিকোণমিতি নিয়ে আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আই রিকমেন্ড যে আপনাদের কাছে এখনো ভিডিওগুলো হয়তো রয়েছে, ভিডিওগুলো আলটিমেট আপনাদের কাছে সবসময় অ্যাক্সেস থাকে, তো ওই রেকর্ডগুলো আপনারা একবার একটু দেখে নেবেন, বিশেষ করে ত্রিকোণমিতির প্রথম দিকে চ্যাপ্টার 7, 8, 9 এই চ্যাপ্টারগুলো দেখে নিলে আপনারা এইটা আপনার রিকল হবে আপনার, তাই না? তো ওকে, এখন তাহলে আর আপনাদের কাছে পুরনো যে সেমিস্টারে সে বইগুলো আপনাদের কাছে হয়তো থাকবে, বই অবশ্যই আপনারা জিনিসটা একটু পড়বেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখন আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, 2.3 সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ দ্য ফাইন্ড দ্য এরিয়া অফ প্যারাল্যালোগ্রাম। তো সামান্তরিক হলো এক প্রকার চতুর্ভুজ, আমরা একটু আগেই দেখে আসলাম সামান্তরিক কাকে বলে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে এবং সমান হবে, সেক্ষেত্রে সেটাকে কিন্তু আমাদের সামান্তরিক বলা হয়। তো এইটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? তো একটু আগে আপনাদের কিন্তু তখন আমি বলছিলাম যে ভূমি এবং উচ্চতা এই পার্ট দুটো একটু ভালো করে মনে রাখতে। ভূমি হলো আপনার যে কোনো একটা, আপনি এটাকে ভূমি ধরতে পারেন, এটাকে ধরতে পারেন, এটাকে ধরতে পারেন, যে কোনো একটাকে আপনি ভূমি ধরতে পারেন, আর ভূমি যেটাকে ধরবেন তার বিপরীত শীর্ষ থেকে সেটা ডি বা সি হতে পারে, তো আমরা সি থেকে ধরলাম, একটা যদি লম্ব আঁকেন সেই ভূমিটার উপরে তাহলে সেটা কিন্তু আমাদের কি হবে, উচ্চতা হবে। যদি আপনি এইটাকে ধরতেন তাহলে এখান থেকে লম্ব আঁকলে যেটা হতো সেটা উচ্চতা হতো, বা আপনি যদি এটাকে ভূমি ধরতেন তাহলে এই ভূমির বিপরীত বাহু কোনটা, এইটা, এখান থেকে আপনি যে লম্বগুলো আঁকবেন সেটা কিন্তু আমাদের সেটা এই যে এরকম হবে আর কি জিনিসটা, সেটা কিন্তু আমাদের কি হবে, উচ্চতা হবে। এরকম আপনি যেখানে ভূমি ধরবেন সেটার উপর ডিপেন্ড করবে উচ্চতা কোথা থেকে ধরতে হবে। তো এক্ষেত্রে দেখুন ভূমি আমরা এবি সমান যেটা, এটা আমরা ভূমি ধরছি, যেটাকে আমরা বি একক হিসেবে নিলাম, এবং উচ্চতা যেটা সিই সেটাকে আমরা এইচ একক হিসেবে আমরা নিয়েছি। তো এই ক্ষেত্রে এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যেটা আমরা দেখতেছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবি ইন্টু সিই, হাফ ইন্টু এবি ইন্টু সিই, এই যে সেটা কিন্তু আমরা পাচ্ছি যে এই যে যদি এই ত্রিভুজের কথা আপনারা চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে সেটা হবে হাফ ইন্টু বিএইচ, কারণ বি হলো আপনার এবি যেটা সেটা, এবং এইচ হলো আর কি এই উচ্চতা যেটা সেটা। আর সামান্তরিকের ক্ষেত্রফলে এই ক্ষেত্রে কি হবে বলুন তো? এখানে দেখুন এই ত্রিভুজ যেটা আছে এই ত্রিভুজটা কিন্তু আপনার পুরো সামান্তরিকের অর্ধেকটা, তার মানে আমাদের পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হলে এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাকে 2 দ্বারা গুণ করলেই আমরা পাবো। তো 2 দ্বারা আমরা যদি পুরোটাকে গুণ করি, 2 এবং 2 কাটা গেল, থাকলো হলো বিএইচ বর্গ একক। তো বি হলো আমাদের ভূমি এবং এইচ হলো উচ্চতা, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, ভূমি গুণ উচ্চতা। জাস্ট আপনি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে জাস্ট এই দুইটা গুণ করে ফেলবেন, তাহলে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাবেন। ভেরি ইজি একটা প্রসেস। এই জন্য আমি বলতেছিলাম যে ভূমি এবং উচ্চতার পার্টটা একটু ভালো করে মনে রাখবেন। দেখুন ভূমি এবং উচ্চতাটা আমরা কিন্তু এখন কাজে লেগেছে। ওকে, এখন তাহলে সামান্তরিকের একটি কর্ণ এবং বিপরীত শীর্ষবিন্দু হতে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব বা অফসেট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। আগে আমরা চতুর্ভুজ নিয়ে এই জিনিসটা অফসেট নিয়ে দেওয়া থাকলে কেমন করে করব সেটা আমরা দেখেছি। এখন সামান্তরিকের ক্ষেত্রে আমরা কিভাবে করব একটু মডিফাই করে দেখি। তো এই ক্ষেত্রে আমরা কর্ণ ধরে নিলাম এটা, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, এসি ইকুয়াল ডি একক, এবং আমাদের যে অফসেট সেটা হলো এই ডিই, যেটাকে আমরা পি একক হিসেবে ধরে নিলাম। তো নিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা দেখে বুঝতেই পারতেছি যে ত্রিভুজ এডিসি যেটা আছে, অর্থাৎ এই ত্রিভুজটা যেটা, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাকে 2 দ্বারা গুণ করলে, কারণ এই ত্রিভুজটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেকের হবে আর কি ক্ষেত্রফল, তাই না? তো এই জন্য 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব। এখন তাহলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি হলো আমাদের এসি এবং উচ্চতা কোনটা, উচ্চতাটা এই অফসেট যেটা ডিই সেটা। তো এখন এসি এর জায়গায় আমরা কি লিখবো, ডি কর্ণ, এবং ডিই এর জায়গায় আমরা লিখবো কি পি। লিখলে আমরা পাচ্ছি হলো ডিবি বর্গ একক, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল হলো কর্ণ গুণ এর বিপরীত শীর্ষ হতে লম্ব দূরত্ব। অর্থাৎ কর্ণ এবং বিপরীত শীর্ষ হতে লম্ব দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে জাস্ট গুণ করে দিবেন এই দুইটা, তাহলে কিন্তু আপনি অ্যান্সার বের করে ফেলতেছেন। এক্ষেত্রে আপনার চতুর্ভুজের মতো আপনার এত কষ্ট করে বিভিন্ন কিছু দিয়ে টিয়ে করা লাগতেছে না। এখানে জাস্ট একটা কর্ণ এবং একটা অফসেট দেওয়া থাকলেই আপনি কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফলটা খুব ইজিলি বের করে ফেলতেছেন জাস্ট গুণ করার মাধ্যমে। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমাদের এখানে মাঝে মাঝে ব্লু কালার দিয়ে যে হাইলাইট করা জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলো দ্বারা বিভিন্ন সূত্র হয়তো রিপ্রেজেন্ট রয়েছে বা বিভিন্ন ইম্পর্টেন্ট লাইন রয়েছে। তো এই পার্টগুলো অন্তত আপনারা ভালো করে খেয়াল করবেন। এবং আমি সবসময় বলি যে আপনারা যখন ম্যাথমেটিক্সের ক্লাস করবেন তখন অবশ্যই সামনে খাতাপত্র নিয়ে বসবেন, বিকজ ম্যাথমেটিক্সে কিন্তু শুধুমাত্র পড়লে জিনিসটা না, অন্যান্য সাবজেক্টে আপনার কিন্তু ম্যাথমেটিক্সে একটু বেশি প্র্যাকটিস করতে হয়। তো এই জন্য আপনি যদি খাতা কলম নিয়ে আপনি যদি এখানে যা যা বলা হচ্ছে বা যা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, পারলে প্রত্যেকটা লাইন অথবা প্রত্যেকটা লাইন না হলে অন্তত ইম্পর্টেন্ট লাইনগুলো যদি আপনি লিখে ফেলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা সুন্দর নোট তৈরি হয়ে যাবে এবং আপনার বুঝতে কিন্তু জিনিসটা আরও সুবিধা হবে। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তো আপনার ইচ্ছেগুলো পজ করতে পারেন, রিউইন্ড করতে পারেন, আবার ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন, স্পিড বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, আবার একই জিনিস বারবার শুনতে পারেন। তো এই সুবিধাটাকে আপনাকে এক্সপ্লয়েট করতে হবে। ইউ হ্যাভ টু আপনার যে অ্যাডভান্টেজটা যেটা আছে সেটা আপনাকে গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালো করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। পরবর্তীতে আমরা যাই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় এবং একটি কর্ণ দেয়া থাকলে সেক্ষেত্রে আমরা কি করব। তো সন্নিহিত বাহুদ্বয় মানে আপনারা জানেন যে পাশাপাশি যে দুইটা বাহু, মনে করেন এটা এবং এটা হবে সন্নিহিত বাহু, অথবা এটা এবং এটা সন্নিহিত বাহু, অথবা এটা এবং এটা সন্নিহিত বাহু, মানে পাশাপাশি হতে হবে। তো আমরা এই ক্ষেত্রে এইটা এবং এটা এ বি এবং এডি এই দুইটাকে সন্নিহিত বাহু ধরলাম এবং কর্ণ দেয়া থাকছে হলো আমাদের বিডি, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। তো দেখুন সেটাই আমরা এখানে লিখছি। যদি এরকম থাকে সেক্ষেত্রে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফলটা হবে আবার সিমিলারলি এই ত্রিভুজের যে ক্ষেত্রফল যেটা এবিডি এই ক্ষেত্রফলটা দ্বিগুণ হবে আর কি। তো এই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আপনারা অলরেডি ত্রিভুজের সূত্র থেকে দেখে এসেছেন যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই যে এইটা হলো আপনার যে ক্ষেত্রফল। তো এখানে এ বি এবং এটা হলো ডি, যেহেতু এই জন্য আমরা এখানে ডি লিখেছি। আমাদের সূত্রটা কি তাহলে, এস ইন্টু এই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। যদি তিনটা এ বি সি বাহু থাকতো, এ বি সি বাহু থাকতো তাহলে, তো এখানে যেহেতু এ বি এবং ডি বাহু আছে তো এই জন্য এই ডি সি এর জায়গায় ডি হয়েছে। এবং এই এস জিনিসটা আপনারা সেটাও জানেন, এস হলো অর্ধ পরিসীমা, অর্থাৎ তিনটা বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা এস এর ভ্যালু পাই। তো এখন এই ভ্যালুটা আপনারা দেখুন আমরা কিন্তু সূত্র পেয়ে গেছি। এই সূত্রটা ইউজ করার মাধ্যমে আপনারা কিন্তু সন্নিহিত দুইটা বাহু এবং কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করে ফেলতে পারবেন। সিমিলারলি আমরা যদি সন্নিহিত বাহু দুইটার সঙ্গে অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। এই যে সন্নিহিত বাহু দুইটা আমরা ধরলাম এ এবং বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ আমরা ধরলাম আলফা। অন্তর্ভুক্ত মানে আপনারা জানেন যে দুইটা বাহু আপনারা ধরছেন সেই দুইটা বাহু মিলে যে কোণটা উৎপন্ন করেছে সেটা। তো এই ক্ষেত্রে আমরা দেখুন এ বি ধরলাম এবং অন্তর্ভুক্ত কোণ আলফা ধরলাম। তো সেই ক্ষেত্রে আবার সিমিলারলি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ করলেই আমরা কিন্তু পেয়ে যাব পুরো ক্ষেত্রফলটা। আপনারা এই ক্ষেত্রে আপনারা জানেন যে এরকম ত্রিভুজের ক্ষেত্রে দুইটা সন্নিহিত বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আপনারা সূত্র জানেন যে হাফ ইন্টু বাহুদ্বয় যে দুইটা আছে সেই দুইটা বাহুর গুণফলের সঙ্গে আপনাকে সাইন করতে হবে আপনার ওই যে অন্তর্ভুক্ত কোণটা দেওয়া আছে সেইটা। তো এই ক্ষেত্রে দেখুন আমাদের এই যে এটা হলো এ এবং এটা হলো বি বাহু, এই জন্য হাফ ইন্টু এ বি ইন্টু সাইন অন্তর্ভুক্ত কোণ কত আলফা, এই জন্য সাইন আলফা। তাহলে এই সূত্রগুলো যদি আপনাদের এখন প্রবলেম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে চ্যাপ্টার 1-এর যে ভিডিওটা আছে সেটা দেখতে হবে এবং সেইটার উপর যে ক্লাস নোটসগুলো রয়েছে সেগুলো একটু আপনাকে ফলো করতে হবে। তাহলে কিন্তু আপনারা এই সূত্রগুলো আপনাদের যদি এখন মনে না থাকে তো সেক্ষেত্রে আপনারা আবার রিকল করতে পারবেন। তো এরপরে দেখুন 2 আর 2 কাটা গেল, থাকলো এ বি সাইন আলফা। অর্থাৎ আপনারা বাহু দুইটা দেয়া থাকলে এবং তাদের সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে আপনারা জাস্ট তাদেরকে গুণ করে ফেললেই কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবেন। তো এরপরে রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি করব। রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি যে রম্বস মানে চারটা বাহু সমান, তার মানে এ এবং বি দুইটাকেই আমি সিমিলার এ ধরলাম, এ আর বি সমান ধরলাম। সমান যদি হয় তাহলে এ স্কোয়ার ইন্টু সাইন আলফা হয়ে যাচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তো রম্বসের ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফল দুইটা সূত্র আপনারা এখানে জেনে গেলেন। অনেকগুলো সূত্র আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। এরপরে আরেকটা সূত্র দেখি, কর্ণদ্বয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। তো এই একটা কর্ণ, এই একটা কর্ণ এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া আছে, ঠিক আছে। যদি এমন থাকে সেক্ষেত্রে আমরা কি করব।
তো সেই ক্ষেত্রে আমরা দেখুন এসি হলো D1 একক এবং বিডি হলো D2 একক, তার মানে এইটা হলো D1 এবং এইটা হলো আবার D2 এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যেটা সেটা হলো থিটা। যদি এমন হয় সামুদ্রিক এবিসিডি এর ক্ষেত্রফল হবে সামুদ্রিক ত্রিভুজ এডিসি যেটা, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা দ্বিগুণ, এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে এই যে এসি এবং এই যেটা ভূমি এবং এটা হলো উচ্চতা ডিই যেটা অফসেট। তো এই ক্ষেত্রে ডিই যেটা সেটা আমাদের যদি সাইনের সূত্র ইউজ করেন দেখবেন যে পাবেন ওডি সাইন থিটা পেয়ে যাবেন। তো পেয়ে গেলে এই যে দেখুন এখানে কিন্তু সাইনের সূত্রটা ইউজ করে নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তো লম্ব এখানে ডিই, এই যে লম্ব ডিই এবং অতিভুজ আপনারা কি ওডি, ওডি কোথায় এই যে ওডি। তো এই ক্ষেত্রে এইভাবে দেখুন আপনারা সাইড চেঞ্জ করে ফেললে কিন্তু ডিই সমান ওডি সাইন থিটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই জন্য ডিই জায়গায় আমরা ওডি সাইন থিটা লিখলাম। তো এরপরে আমরা কি করলাম, আমরা জাস্ট এখানে এসি কে আমরা D1 ধরছিলাম, ওডি কে আমরা ওডি, দেখুন ওডি আমাদের এই যে এইটা কিন্তু আমাদের পুরো যে কর্ণটা সেটার অর্ধেক, তার মানে আমাদের পুরো D2 অর্ধেক ইন্টু সাইন থিটা যেটা আছে সাইন থিটা আমরা লিখলাম, অর্থাৎ হাফ D1 D2 সাইন থিটা বর্গ একক। অর্থাৎ আপনাকে যদি সামুদ্রিকের কর্ণদ্বয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট সামুদ্রিকের কর্ণদ্বয়ের সঙ্গে অন্তর্ভুক্ত কোণটা সাইন গুণ করবেন এবং তার সঙ্গে হাফ গুণ করে দিলে আপনি কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। এখন তাহলে আমরা তো অনেকগুলো থিওরি দেখলাম, এখন এই থিওরিগুলোর উপরে আপনি কি ধরনের ম্যাথ পাবেন সেটা একটা এক্সারসাইজ কি বলে এক্সাম্পল আপনারা একটু দেখে নেবেন। এক্সাম্পলটা একটা রচনামূলক প্রশ্নোত্তর, অর্থাৎ এটা কিন্তু পরীক্ষায় আসার মতো বলেই আমরা এখানে ইনক্লুড করেছি অবশ্যই, তা এই ভালো করে খেয়াল করবেন। সামন্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য 30 এবং 26 সেন্টিমিটার দেওয়া আছে, একটি কর্ণ 28 সেন্টিমিটার দেওয়া থাকলে অপর কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বাহুদ্বয় এবি সমান 30 সেন্টিমিটার ধরলাম, এই যে এটাকে আমরা 30 ধরলাম, এবং এডি সমান 26 সেন্টিমিটার এটাকে ধরলাম। যদি তাই হয় তারপরে আমরা কর্ণ বিডি সমান 28 সেন্টিমিটার ধরলাম, অর্থাৎ এইটা আমরা ধরলাম 28 সেন্টিমিটার, এবং ওবি সমান 14 সেন্টিমিটার, এই যে ওবি কোনটা ওবি, অর্থাৎ এই যে এই পার্টটুকু যেটা সেটাকে আমরা 14 সেন্টিমিটার ধরলাম, তাই না? তো কারণ এইটা পুরোটা যদি 28 হয় তাহলে 28-এর অর্ধেক অবশ্যই 14 হবে। তো এরপরে আমরা অ্যাপোলিনিয়াসের সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, অ্যাপোলিনিয়াসের সূত্রটা আপনারা জ্যামিতি পার্টগুলোতে আপনারা দেখে আসছেন যে পিথাগোরাসের সূত্রের একটা প্রসারিত রূপ হিসেবে কিন্তু অ্যাপোলিনিয়াসের সূত্র ইউজ করা হয়েছে যখন আপনার সেটা সমকোণী ত্রিভুজ হয় না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য বের করতে পারি সেটা দিয়ে। তো সেটার সূত্রটা ছিল হলো যে এবি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, অর্থাৎ এই যে এবি স্কোয়ার যোগ এডি স্কোয়ার। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য জানি তাহলে আমরা জানি যে পিথাগোরাসের ক্ষেত্রে যখন সমকোণ হতো তখন যদি এটা এরকম হতো এ, এই যে এখানে তো এ আছে তাই না, এটা এ, এটা ডি এবং এটা বি হতো। পিথাগোরাস হলে কি হতো, বিডি স্কোয়ার সমান কি হতো এডি স্কোয়ার যোগ এবি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। তো দেখুন এখানেও কিন্তু আমাদের এবি স্কোয়ার যোগ এডি স্কোয়ার লিখে ফেলছি, বাট এই ক্ষেত্রে এটা যেহেতু সমকোণ নয়, এটা যেহেতু স্থূলকোণ দেখা যাচ্ছে, তো না কি বলে সূক্ষ্মকোণ দেখা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের একটু জিনিসটা চেঞ্জ করতে হয়। চেঞ্জ করে কি করতে হয়, 2 ইন্টু ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এই যে দেখুন ও এ স্কোয়ার ইন্টু ও বি স্কোয়ার, তাই না? এভাবে আমাদের করতে হয়, অর্থাৎ এই বাহুটা যেটা সেটার উপরে আমাদের যে আপনার অ্যাঙ্গেল দুইটা তৈরি হয়েছে সেই দুইটা সেই বাহু দুইটার আপনাকে নিতে হবে। তো নেওয়ার পরে এখন আমরা দেখুন এই যে এখানে আমরা কিন্তু এখন আমাদের ভ্যালু যেটা লাগবে সেটা হলো এই যে ভ্যালু কোনটা লাগবে, ভ্যালু লাগবে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যের অর্ধেকটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা পুরোটাই বের করতে পারবো। তো ও এ স্কোয়ার, দেখুন এই যে এই পার্টটা যদি আমি নেই, এই পার্টটা যদি আমি বের করি তাহলে এইটা আমরা জানি যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই অর্ধেক আমি পাইলে সেটাকে 2 দিয়ে গুণ করলে আমি কিন্তু এসি এর ভ্যালুটা পেয়ে যাব। তো তাহলে দেখুন এটা জাস্ট একটু সাইড চেঞ্জ করা হয়েছে আর কিছুই না, এখানে 2 দ্বারা এখানে পুরোটা গুণ হচ্ছে 2 এ স্কোয়ার যোগ 2 ও বি স্কোয়ার, এরপর 2 ও বি স্কোয়ারটাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি আর কি। তো দেখুন এ বি স্কোয়ার যোগ এডি স্কোয়ার মাইনাস 2 ও বি স্কোয়ার, এবং তারপরে আমি জাস্ট এ বি তারপরে এডি তারপরে ও বি সবগুলোর ভ্যালুগুলো জাস্ট বসালাম, এবং এটা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবেন, করলে আপনারা দেখবেন 1184 আমাদের অ্যান্সার আসতেছে, যেটা হলো 2 ও এ স্কোয়ার। তো এটা তো 2 ও এ স্কোয়ার, আমাদের দরকার শুধু ও এ, তার মানে আমাদের ও এখান থেকে আমরা কিভাবে বের করবো, 2 দ্বারা এটাকে ভাগ করবো, তারপরে রুট ওভার করবো, করলে আপনারা পেয়ে যাবেন 24.36 সেন্টিমিটার। তো ও এ যদি 24.36 সেন্টিমিটার হয়, এসি পুরোটা আমাদের কি হবে, এই ও এ যে কর্ণটা সেটা দ্বিগুণ, অর্থাৎ 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সার পাচ্ছি 48.66 সেন্টিমিটার। আমাদের এইটাই কিন্তু অ্যান্সার ছিল, কারণ আমাদের বলছে যে অপর কর্ণের দৈর্ঘ্য বের করো, অপর কর্ণের দৈর্ঘ্য এই যে এসি যেটা সেটার দৈর্ঘ্য আমরা বের করে ফেলছি। তো ভেরি ইজি, জাস্ট আপনাকে একটু অ্যাপোলিনিয়াসের সূত্রটা একটু খেয়াল করতে হবে, তাহলেই কিন্তু আপনি বাকিটা পারবেন। তো এখন তাহলে আপনাদের জন্য আমি জিনিসটা মুছে দিয়েছি, আপনারা যদি এখানে লিখতে চান ম্যাথটা তাহলে এখন ম্যাথটা লিখে ফেলতে পারেন ভিডিওটা পজ
করে আমরা সামনে অগ্রসর হচ্ছি। তো সামনে আমরা দেখি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজের বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কিভাবে। তো একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতর যে চতুর্ভুজটা রয়েছে সেটার ক্ষেত্রে চতুর্ভুজের বাহুর যদি আপনার দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে বাহুর দৈর্ঘ্য এখানে দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখুন 4টা বাহু আমরা দেখতেছি এ বি সি ডি, যদি 4টা বাহু হয় তাহলে সেক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রফল হবে কি √s - a × s - b × s - c × s - d বর্গ একক। সিমিলার আপনার কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু থাকতো, s - a সেক্ষেত্রে সামনে একটা s থাকতো এবং a b c এভাবে থাকতো। এখানে যেহেতু 4 বাহু, এখানে সামনের s থাকলো না এবং এখানে 4 নম্বর বাহুটাও অ্যাড হলো। তার মানে আগের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা, সেই সূত্রের সাথে আপনারা কিন্তু একটু মিল পাচ্ছেন, তাই না? এই যে এটা ছিল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ছিল এই সিস্টেম। তো এটার সঙ্গে কিন্তু মিল রয়েছে, এভাবে একটার সঙ্গে একটা একটু টেকনিক্যালি কানেক্ট করে করে পড়বেন, তাহলে আপনাদের জন্য ম্যাথটা মনে রাখা সহজ হয়ে যাবে। তো এখানে এসটা কি হবে, এস মানে পরিসীমার অর্ধেক, তো পরিসীমা মানে 4 বাহুর যোগফল, সেটাকে 2 দ্বারা ভাগ করলে পরিসীমা আমরা পাচ্ছি। এরপরে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলে আবার আমরা আরেকটা দেখি যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার 4টা বাহু আমরা এখানে লিখে ফেললাম এ বি সি ডি হিসেবে, এবং ডি বিন্দু হতে এ বি এবং বিসি এর বর্ধিতাংশের উপরে আমরা এই যে এ বি এবং ডিই এবং ডিএফ আমরা লম্ব আঁকলাম। তো লম্ব আঁকার পরে সেটাকে আমরা কিন্তু পি এবং কিউ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, করার পরে আমরা বি এবং ডি যোগ করে ফেললাম, করার পরে আমরা সমকোণী ত্রিভুজ এই যে বিডিই যেটা আমরা আছে এখান থেকে আমরা পাচ্ছি বিডি স্কোয়ার সমান বি স্কোয়ার যোগ ডি স্কোয়ার, কারণ এটা অতিভুজ, বিডি স্কোয়ার সমান ডি স্কোয়ার যোগ বি স্কোয়ার। তারপরে আবার সমকোণী ত্রিভুজ এডিই যেটা আছে, আমরা সেটা থেকে আমরা দেখতেছি এই যে এইটা এখানে আমরা পাচ্ছি যে এই যে এডি স্কোয়ার সমান ডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার। তো এরপরে আমরা দেখি এই স্কোয়ার, তার মানে আমরা এখানে জাস্ট সাইড চেঞ্জ করে নিলাম। সাইড চেঞ্জ করার পরে আমরা কিন্তু দেখুন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটা পরস্পর সম্পূরক কোণ হয়, আপনারা জানেন। বৃত্তস্থ চতুর্ভুজ যেটা, এই যে এইটা যদি আপনার বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে বিপরীত অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফল হবে পরস্পর সম্পূরক কোণ, অর্থাৎ এই দুইটার যোগফল হবে 180 ডিগ্রি, বা এটা এবং এটার যোগফল হবে কত 180 ডিগ্রি। 180 মানে কিন্তু আপনার সম্পূরক কোণ, এই দুইটার যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কিন্তু একটা অপরটার সম্পূরক কোণ বলা হয়। তো এখন দেখুন তাহলে আমরা এখানে বিসিডি যেটা, বিসিডি অর্থাৎ এই কোণটা এবং বিএডি এই কোণটা, এই দুইটা মিলে আমরা কিন্তু তাহলে সম্পূরক কোণ 180 ডিগ্রি বলতে পারতেছি, বা 180 ডিগ্রি মানে 2 সমকোণ। তো কারণ সমকোণ মানে 90 ডিগ্রি, তো 90 দুগুণে 180 আপনারা জানেন। তো এরপরে দেখুন বিএডি যে কথা, ডিসিএফও কিন্তু আপনার সেই সেম কথা, ডিসিএফ এটা কিন্তু আপনার সেম কথা, এটা আমরা দেখে বুঝতেই পারতেছি যে এটা একটা এইভাবে আসতেছি। তারপরে এভাবে আসার পরে আমরা যদি এখন তাহলে একটু লিখে ফেলি যে এইটা এবং এটা কিন্তু দুইটাই সেম হয়ে গেল এই ক্ষেত্রে, তাই না? কারণ দুইটাই আমরা দেখতেছি দুইটাই 2 সমকোণ করে হচ্ছে। তো দেখুন তাহলে এখন আমরা উভয় পাশ থেকে বিসিডি বাদ দিলাম, থাকলো বিএডি সমান ডিসিএফ, অর্থাৎ বিএডি এবং ডিএই সেম জিনিস। তারপরে আমরা লিখলাম, লেখার পরে আমরা যেটা পাচ্ছি সমকোণী ত্রিভুজ এইডি এবং ত্রিভুজ সিইডি, এই দুইটা এইডি যেটা এইটা, আর এদিকে আছে সিএফটি কোণটা এইটা, এই দুইটা ত্রিভুজ সদৃশ, এবং সদৃশ কোণী হলে আমরা জানি যে তাদের কি হয়, অনুরূপ বাহুগুলো সমান হয়। অর্থাৎ এই যে এই ত্রিভুজের অনুরূপ বাহু এই এবং এই ত্রিভুজের অনুরূপ বাহু হলো এই যে এডি, এই বাই এডি সমান হলো সিএফ বাই সিডি, কোণটা হচ্ছে এই যে সিডি। তো অনুরূপ বাহুগুলো আমরা লিখলাম, লেখার পরে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে ফেলছি আর কি। চেঞ্জ করার পরে বিসি যেভাবে আমরা হিসাব করছিলাম সেভাবে আমরা যদি লিখি, লেখার পরে আমরা এইভাবে অন্য সদৃশ যে দুইটা ত্রিভুজ আছে সেই দুইটা থেকেও আমরা সিমিলারলি নিলাম। নেওয়ার পরে আমরা ফাইনালি এখানে দেখুন চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা এখন পাচ্ছি যে ত্রিভুজ বিসিডি কোনটা, এই যে দেখুন বিসিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল, আর ত্রিভুজ এবিডি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই তো আমার পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল। তো জাস্ট এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাগুলো লিখলাম, লেখার পরে সবগুলো জাস্ট ভ্যালুগুলো কম্পেয়ার করলাম, করার পরে আমরা জাস্ট কি করলাম, এখানে স্কোয়ার করে দিলাম এটাকে। তো স্কোয়ার করার পরে ভিতরে ক্যালকুলেশনটা আপনারা দেখবেন, দেখার পরে ক্যালকুলেশন করার পরে এটা এখানে টোটাল যে পরিসীমা হবে, পরিসীমা মানে আমরা জানি যে চতুর্ভুজ যেহেতু, তার মানে 4টা বাহু যোগফল হবে হলো আমাদের পরিসীমা, পরিসীমার অর্ধেক হলো হয় অর্ধ পরিসীমা, তো তার মানে এই যে 2s আর কি হবে। তো হওয়ার পরে আমরা যখন ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিলাম, বসানোর পরে এই যে দেখুন এগুলো কিন্তু আপনাদের, এটা নিয়ে আমি খুব একটা বেশি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আমি একটু আপনাদের টাচ দিয়ে যাচ্ছি, বিকজ এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি একটা নাই, বাট আপনারা জাস্ট থিওরিটিক্যাল পার্ট হিসেবে এটা বোঝার জন্য এটা কিন্তু আপনাদের বোঝানো হচ্ছে যে থিওরিটিক্যাল আপনাদের একটা সূত্র ডাইরেক্ট মুখস্থ করাচ্ছে, যদি সূত্রটা কিভাবে আসছে সেটা নিয়ে আপনাদের একটু আইডিয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এই জন্য আমরা কিন্তু এই সূত্রগুলো এখানে ইনক্লুড করেছি যেগুলো এইভাবে আনার জন্য। তো দেখুন এখানে আমরা কিন্তু সুন্দরভাবে জিনিসটা বলে দিয়েছি, এবং ব্লু কালার দিয়ে আপনার যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই আপনাদের ইম্পর্টেন্ট পার্ট, যেটা সূত্র যেটা সেইটা। তো এখন যদি এই যে সূত্রগুলো দেখলাম, এই সূত্রগুলো থেকে আবার যদি কিছু ম্যাথ একটা ম্যাথ আমরা এক্সাম্পল হিসেবে দেখবো, এবং এর
এরপরে অবশ্যই আমরা এক্সারসাইজে যাব। তো এক্সাম্পল হিসেবে একটা দেখি যে বৃত্তস্থ একটা চতুর্ভুজ আছে, যার বাহুগুলো 80, 60, 50 এবং 86 দিয়ে আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটু আগে আমরা কিন্তু সূত্রটা দেখে আসছি যে তার আগে আমাদের এস এর ভ্যালুটা লাগবে, কারণ আমাদের সূত্রটা আমরা জানি এই যে এটা হলো আমাদের সূত্র √s - a * s - b * s - c * s - d, অর্থাৎ আমাদের এস এর ভ্যালুগুলো লাগবে এবং এ বি সি ডি হলো আমাদের চারটা বাহু। তো আমি ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এখন লেখা হলো। এবং এস এর ভ্যালু, এস মানে অর্ধ পরিসীমা, তার মানে পরিসীমার কে আমাদের বের করতে হবে। পরিসীমা মানে 2s মানে a + b + c + d, অর্থাৎ চারটা বাহুর যে যোগফল সেটা। তো যোগফল করলাম এবং 276 যদি সেটা হয়, তার মানে এস হলে কি হবে, 2 দ্বারা ভাগ করব করে 138 সেন্টিমিটার আমাদের এস আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই বৃত্ত ছিল, তার মধ্যে এই চতুর্ভুজ ছিল, তার বাহুগুলো এ বি সি ডি দেওয়া ছিল আর কি। এরকম হলে এটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো এখন দেখুন জাস্ট ভ্যালুগুলো আমরা নিলাম, এস ভ্যালু, এ বি সি ডি সবগুলো ভ্যালু আমরা জানি, জাস্ট এর ভিতরে আপনারা জাস্ট ক্যালকুলেশন করে ফেলবেন। এই যে এখানে বিয়োগগুলো করবেন, করে গুণ করবেন, এটা ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি করা যাবে। দেখবেন যে 4549.930 বর্গমিটার আমরা সূত্র অ্যান্সার পেয়ে গেছি। তো এখন আমরা ম্যাথমেটিক্স পার্টে চলে যাচ্ছি, তার আগে আমরা একটু প্রয়োজনীয় সূত্রগুলো যেগুলো আছে সেগুলো একটু দেখে নিই। তো এই চ্যাপ্টারে আমরা কি কি শিখলাম এই পর্যন্ত, যে সূত্রগুলো সেগুলো দেখুন। সামুদ্রিকের ক্ষেত্রফলের আমরা কিন্তু অনেকগুলো সূত্র শিখেছিলাম, দেখুন এখানে সবগুলো সূত্র মোটামুটি দেওয়া রয়েছে, পরিসীমার নিয়মটাও দেওয়া রয়েছে। তো এরপরে আমরা চতুর্ভুজের কিছু ক্ষেত্রফল নেওয়ার সিস্টেম দেখেছিলাম, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বৃত্তস্থ চতুর্ভুজ আমরা ফাইনালি আমরা দেখেছিলাম, সেগুলোর এখানে কিছু ফর্মুলা দেখতেছেন। তো আশা করব আমি যে আপনাদের সামনে খাতা কলম রয়েছে, আপনারা খাতা কলম নিয়ে জাস্ট সুন্দর মতো সূত্রগুলো লিখে নিলেন, বা আপনাদের সূত্রগুলো যদি এখন লেখা থাকে একটা সুন্দর আলাদা খাতায়, তাহলে আপনাদের পরীক্ষার আগে কিন্তু জিনিসটা অনেকটা সুবিধা হবে। তাহলে এখন আমরা সমস্যাবলীর সমাধানে চলে এসেছি। আমাদের এতক্ষণ যে থিওরিটিক্যাল পার্টগুলো দেখেছি, এখন সেইটারই অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা প্রথমে আপনাদের 3টে সেগমেন্টে আমি বলছিলাম, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক আকারে আমরা 3 সেগমেন্টে বিভক্ত করি আমরা কোন প্রশ্ন উত্তরগুলো সাজিয়েছি। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। একটি চতুর্ভুজের একটি কর্ণ ডি, কর্ণের দুইটি অফসেট P1 এবং P2 হলে চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? তো আপনারা জানেন যে হাফ ইন্টু কর্ণ ইন্টু অফসেট দুইটার যোগফল ডি ইন্টু P1 + P2 এটা হবে, যদি আপনার কি হবে, কর্ণটা যদি আপনার ইয়ার মধ্যে থাকে, চতুর্ভুজের মধ্যে থাকে। তো এখানে আপনারা কিন্তু দুইটাই লিখতে পারেন, হাফ ইন্টু ডি ইন্টু P1 - P2, দুইটা সূত্রই আপনারা ইচ্ছা করলে লিখতে পারেন। অবশ্যই একটা সূত্র লিখতে পারেন, কারণ বাই ডিফল্ট আমরা এই সূত্রটাই জানি আর কি। তো বেটার হয় যদি দুইটাই লিখে রাখেন আর কি। তো এরপরে দেখুন, চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য 14 এবং বিপরীত শীর্ষ হতে কর্ণের উপর অঙ্কিত লম্ব 6 এবং 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাই এই যে ইকুয়েশনটা দ্বারাই আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। দেখুন এই যে P1 এবং P2 এর ভ্যালু আমরা এখানে লিখবো কত, এই যে 6 এবং 4, এবং ডি যেটা সেটা হলো কর্ণের দৈর্ঘ্য 14। জাস্ট লিখুন 6 4 10, তাহলে এখানে হবে হলো হাফ ইন্টু 14 ইন্টু 10, তার মানে এটা হচ্ছে 5 5 14 কত 70 70 বর্গ সেন্টিমিটার আমার অ্যান্সার। নেক্সট দেখি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি 16 এবং 12 হয়, কর্ণদ্বয় পরস্পর লম্ব হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? লম্ব মানে এদের মধ্যকার যে অন্তর্ভুক্ত কোণ সেটা কত, 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা জানি যে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল এটা দিয়েই কিন্তু আমরা করে ফেলতে পারবো। তো 16 এবং 12 এই দুইটা গুণ করবো, দেখুন এটা হলো 6 6 16 কত 96 বর্গ সেন্টিমিটার। নেক্সট প্রশ্নে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5√2, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো কর্ণের দৈর্ঘ্য আছে 5√2, এটা স্কোয়ার করলে 5 5 25, √2 এবং √2 কাটা গেলে হলো 2, তাহলে 25 ইন্টু 2 2 কাটা গেল, থাকলো 25 বর্গ সেন্টিমিটার। নেক্সটে আছে, একটি সামান্তরিকের একটা কর্ণ 16 মিটার, বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? তো এই ক্ষেত্রে আমরা জানি সামান্তরিক, যেহেতু এটা কিন্তু চতুর্ভুজ না, চতুর্ভুজ হলে অন্যরকম হতো। চতুর্ভুজ এবং সামান্তরিক দুইটা একটু খেয়াল করবেন। সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে এরকম যদি থাকে, সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে আমরা যদি বিপরীত লম্বটা যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো ডিপি, তো এই ক্ষেত্রে ডি হলো 16, এই যে এটা হলো ডি এবং এটা হলো আমাদের পি লম্বটা যেটা, তো 16 ইন্টু 5 অর্থাৎ 5 16 80 বর্গ মিটার। নেক্সট প্রশ্ন, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র একটু আগে আমরা দেখে এসেছি, √s - a ইন্টু s - b ইন্টু s - c ইন্টু s - d, যেখানে এসটা হবে কি আমার পরিসীমার অর্ধেক, অর্থাৎ a + b + c + d ডিভাইডেড বাই 2। নেক্সট প্রশ্ন, একটি সামান্তরিকের কর্ণ ডি, বাহুদ্বয় এ এবং বি, এই ক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হবে? তো এই ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফল হবে a = 2 ইন্টু √s ইন্টু s - b a ইন্টু s - b ইন্টু s - d, ঠিক আছে। বাহুদ্বয় এ এবং বি এবং কর্ণ হলো ডি, দেখুন a b d তিনটে, এবং s এর ভ্যালুটা আপনারা জানেন কি হয়, যে বাহুগুলোর যোগফল আর কি, তা a + b + d/2 আর কি, এইভাবে আর কি হবে। ওকে, নেক্সট আমরা দেখতেছি সামান্তরিকের ক্ষেত্রফল 62 বর্গ সেন্টিমিটার হলে এর ভূমি 20.5 সেন্টিমিটার হলে
উচ্চতা কত। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল মানে ভূমি ইন্টু উচ্চতা। তো এখন ভূমির ভ্যালু এখানে যে আসে 20.5, উচ্চতাটা আমাদের দরকার, ক্ষেত্রফল জানি 62, তার মানে আমি জাস্ট যদি সাইড চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি ভাগ করে 3.02 সেন্টিমিটার প্রায়। তো এখানে দেখুন দশমিকের পরে আমরা 2 ঘর নিয়েছি, এই জন্য কিন্তু আমরা এখানে প্রায় লিখেছি। প্রায় কথাটা লেখাটা কিন্তু বেটার, এই জন্য প্রায় লেখা আপনারা চেষ্টা করবেন যে সাথে প্রায় লিখে দিতে। নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি, সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 12 এবং 8 সেন্টিমিটার এবং একটি কর্ণ যদি 10 মিটার হয়, মিটার আর কি, সবগুলি মিটার যদি হয় তাহলে ক্ষেত্রফল কত। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল এই নিয়মে জানি যে 2 × √s × s - a × s - b × s - d। জাস্ট এখন ভ্যালুগুলো দেখুন, 12 এবং 8 এরা হলো আপনার a b, আর কর্ণ হলো 10 মিটার, এটা হলো d। তো এরপরে দেখুন s এর ভ্যালু আমরা দেখুন a + b + d/2 যেটা সেটা, এখানে দেখুন 12 আর 20 আর 10 30, 30 আর অর্ধেক কত 15, তার মানে s ইকুয়াল কিন্তু 15 পাচ্ছি। তো দেখুন এরপরে a b c s সবগুলো ভ্যালু এখানে বসালাম, 15 থেকে 12 বাদ দিলে 3, এখানে আসছে 7, এখানে 5, তারপরে এগুলো গুণ করবেন, রুট ওভার করবেন, 2 দিয়ে গুণ করবেন, অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন 30√7 বর্গমিটার। নেক্সট প্রশ্ন, সামান্তরিকের ক্ষেত্রফল 300 বর্গমিটার, সন্নিহিত বাহুদ্বয় 30 এবং 20 মিটার হলে বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ কত। তো এই ক্ষেত্রে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল a b sin থিটা হয়, যেখানে a এবং b হলো আমাদের সামান্তরিকের যে সন্নিহিত বাহু তারা, এবং sin থিটার মধ্যে থিটাটা হলো আমাদের বের করতে হবে এখানে, যেটা আমাদের অন্তর্ভুক্ত কোণ। এবং ক্ষেত্রফল আমাদের এখানে অলরেডি দেওয়া আছে 300 বর্গমিটার, যেটা আমরা বড় হাতের এ দ্বারা ইচ্ছে করলে রিপ্রেজেন্ট করতে পারতাম, এখানে যদি আমরা এ লিখতাম, ইচ্ছে করলে নাও করতে পারেন, সমস্যা নেই। তো এখানে দেখুন তাহলে a 30 এবং b 20 যেটা এখানে লেখা আছে সেটা আমরা এখানে লিখলাম 30 20 sin থিটার মতো রাখলাম, এবং এই যে ক্ষেত্রফল যেটা সেটা 300 লিখলাম। লেখার পরে এই যে দেখুন 30 এই 300 কে এখানে চলে আসলো, তাহলে থাকলো হলো এই যে দেখুন 30 20 600, আর এখানে থাকলো 300, তো 300/600 কাটাকাটি হলো sin থিটা সমান হাফ। এখন sin থিটা সমান হাফ হলে তাহলে sin থিটা কত হবে বলুন তো, থিটা সমান 30 ডিগ্রি যখন হবে তখন কিন্তু আমাদের এই যে অন্তর্ভুক্ত কোণটা 30 ডিগ্রি হবে। এবং অন্যভাবে আমরা আরো একভাবে করতে পারি যে sin 30 ডিগ্রি এবং sin 180 - 30 সেম ভ্যালু আসবে আর কি। তো সেম ভ্যালু আসলে দেখুন 180 থেকে 30 বাদ দিলে sin 150, অর্থাৎ থিটা ইকুয়াল কিন্তু 150 হবে। অর্থাৎ এখানে আমরা দুইটা পাচ্ছি ভ্যালু, একটা 30 এবং একটা 150। তো এরপর তাহলে আমাদের অন্তর্ভুক্ত কোণ একটা 30 এবং একটা 150, কারণ আপনারা জানেন যে এই একটা যদি থাকে তো এখানে দেখুন 30ও হতে পারে, আবার এটা 150ও হতে পারে, দুই রকমই হতে পারে। আমরা অ্যাকচুয়ালি জানি না যে এটা এরকম 30 হতে পারে, আবার এরকম 150ও হতে পারে। এটা জানার জন্য আমাদের বাকিগুলো যদি বের করতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা আসলে কোনটা হবে। তো যাই হোক, দুটি আপনারা অ্যান্সার লিখে দেবেন, কোনো সমস্যা নেই। নেক্সটে আমরা যাই, বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো 80 60 50 এবং 86 হলে এর ক্ষেত্রফল কত। ভেরি ইজি অ্যান্সার, আমাদের প্রথমে এস এর ভ্যালুটা লাগবে, এস মানে অর্ধপরিসীমা, অর্থাৎ 4টা বাহুর যোগফলের অর্ধেক, সেইটা করলাম। তারপরে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটা s × s মানে √s - a × s - b × s - c × s - d, জাস্ট ভ্যালুগুলো আপনি বসালেন, বসানোর পরে ক্যালকুলেশনের মাধ্যমে আপনি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছেন। নেক্সটে এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের পারলা শেষ করে ফেললাম, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেগমেন্টে চলে এসেছি। তো প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, একটি সামান্তরিকের কর্ণদৈর্ঘ্য 75, সন্নিহিত বাহুদ্বয় 44 এবং 35 হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বের করতে হবে। দেখুন আপনারা এখানে এই যে কর্ণ আছে 75, ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হলো, সন্নিহিত বাহু 44 এবং 35 এ বি দ্বারা রিপ্রেজেন্ট করা হলো, এগুলো এখানে লিখে ফেললেন সবগুলো। তো লিখে ফেলার পরে এ বি মানে এ, বিসি মানে বি, এসি মানে ডি, এগুলো আবার পুরো চতুর্ভুজ সামান্তরিকের নাম এবিসিডি, এগুলো ফর্মালিটি, এগুলো আপনারা লিখবেন। তো লেখার পরে আমাদের লাগবে কত, এবিসিডি এই যে সামান্তরিক তার ক্ষেত্রফল হলো 2 × ত্রিভুজ এবিসি, অর্থাৎ এই যে ত্রিভুজ আসে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণটাই হবে আমাদের কি চতুর্ভুজের ক্ষেত্রফল। তো এটা আমরা দেখে বুঝতে পারতেছি তিনটা বাহু তিন রকম, তার মানে এটা একটা বিষম বাহু ত্রিভুজ, এবং বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √s × s - a × s - b × s - d, যেহেতু এখানে এ বি এবং ডি তিনটা আমাদের বাহু। তো এখন তাহলে আমাদের এস মানে আমরা জানি তিনটা বাহু যোগফলের অর্ধেক, তো এস এর ভ্যালুটা আমরা এখানে বের করে ফেললাম। এরপরে এই জাস্ট এখানে ভ্যালুগুলো এখানে বসাবেন, বসানোর পরে জাস্ট আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আপনি ইজিলি অ্যান্সার পেয়ে যাচ্ছেন সামান্তরিকের ক্ষেত্রফলটা কত। তো আমি এখানে জিনিসটা মুছে দিলাম, আপনারা এখানে পজ করে নিয়ে অঙ্কটা লিখে ফেলতে পারেন, বা শুরু কেমন করে লিখলেন প্রসিডিউরটা আরেকবার একটু খেয়াল করতে পারেন। পরবর্তীতে আমরা দেখুন একটি সামান্তরিকের একটা কর্ণ 68 ও বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য 27 সেন্টিমিটার দেওয়া থাকলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কিভাবে করব সেটা দেখুন। এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডি যেটা 68 এবং বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্ব এই যে পি যেটা, সেটা হলো আমরা 27 পাচ্ছি। তো এই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দেখুন এখানে প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম পুরো সামান্তরিক এটা, যার এসি হলো কর্ণ, যেটাকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করছি, বিডিই যেটা আমাদের হলো আমাদের
আমাদের লম্ব দূরত্ব, সেটাকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করছি, অ্যাকচুয়ালি অফসেট আর কি যেটাকে বলে। তাহলে তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পাচ্ছি যে 2 ইন্টু ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমরা পেয়ে যাচ্ছি। তো ভূমি এখানে এসি, উচ্চতা হলো এই যে ডিই। তা এইখানে এটা হলো ডি, এটা হলো পি, জাস্ট এখন ডিপি লিখে ফেললাম এসি ডি কে। এরপর আমরা জাস্ট যদি এই দুই কাটা যায় থাকবে হলো ডিপি, তার মানে আমাদের ডি কত 68 এবং পি কত 27, জাস্ট যদি ক্যালকুলেশন করি গুণ করে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো সামান্তরিকের ক্ষেত্রফল 1836 বর্গ সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, 70 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বৃত্তস্থ চতুর্ভুজের বাহু 25, 39, 60 এবং 52 হলে চতুর্ভুজ এবং বৃত্তের ক্ষেত্রফল বের করো। তো এটা কিন্তু ভেরি ইজি, আপনারা জানেন যে ব্যাস দেওয়া থাকলে সেখান থেকে ক্ষেত্রফল বের করা বৃত্তের খুবই ইজি, আর এখানে 4টা বাহু দেওয়া থাকলে, অন্তর্লিখিত 4টা বাহু দেওয়া থাকলে সেখান থেকে চতুর্ভুজ বের করার সূত্রও খুবই ইজি, জাস্ট 2টা স্টেপে আমাদের ম্যাথটা করা লাগবে। তো এখন দেখুন প্রথমে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা যাই, রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি, যেখানে এ বি সি ডি হলো এই 4টা বাহুর দৈর্ঘ্য। তো সেখান থেকে আমরা এস এর ভ্যালু পেয়ে গেলাম, 4টা বাহুকে যোগ করে তার অর্ধেক করলেই তারপরে আমরা তাহলে কিন্তু জাস্ট ভ্যালু করে এরপরে বসালে কিন্তু আমরা বৃত্তস্থ চতুর্ভুজের যে ক্ষেত্রফল সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে ফেললাম। এখন আমাদের বৃত্তের ক্ষেত্রফল লাগবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। তো আর মানে কত, ডি বাই 2, অর্থাৎ ব্যাসের অর্ধেকই হয় ব্যাসার্ধ। তো দেখুন 70/2 অর্থাৎ 35 সেন্টিমিটার। তো দেখুন 22/7 ইন্টু আর ভ্যালু হলো 35, পাইয়ের ভ্যালু আপনারা জানেন 22/7 বা 3.14165 আপনারা বলেন। এই যে এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল, যেহেতু এইটা সম্পর্কে আপনারা যখন বৃত্তের চ্যাপ্টার বলবেন, চ্যাপ্টার 4 সম্ভবত, সেখানে কিন্তু আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন এই সূত্রগুলো কিভাবে আসছে। তো এখন তাহলে আপনারা ওই চ্যাপ্টারটা দেখার আমন্ত্রণ জানিয়ে রাখতেছি, ওটা কিন্তু আমাদের সামনে ভিডিওগুলো আসতেছে। তো এখন দেখুন বৃত্তের ক্ষেত্রফল আমরা কিন্তু এইভাবে পেয়ে গেলাম, তার মানে ম্যাথটার 2টা পার্ট। সো একটু খেয়াল করবেন যে ম্যাথের কোনো এক্সট্রা 2টা পার্ট থাকে কিনা। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু আবার একটা পার্ট করে মনে করে যে অঙ্ক শেষ, এটা করলে কিন্তু আপনার একটা সমস্যায় পড়বেন, এটা যেন আশা করি আপনারা আর করবেন না। তো এখন তাহলে আপনাদের উপর জন্য কিছু সেলফ প্র্যাকটিস থাকলো এখানে, সেলফ প্র্যাকটিসগুলোও অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। এগুলো যদি এতক্ষণ ম্যাথ যেগুলো আমি করাইছি সেগুলো যদি বুঝতে পারেন তাহলে এগুলো আপনাদের কাছে খুব সহজে অ্যান্সার করতে পারবেন আপনারা। তো নেক্সট আমরা এখন রচনামূলক প্রশ্নোত্তর সেগমেন্টে তাহলে আসলাম। প্রথম প্রশ্নে আমরা দেখতেছি সমান্তরিকের সন্নিহিত বাহু 10 এবং 12, ছোট কর্ণ 8 হলে অপর কর্ণ কত। তো এখানে আমরা দেখুন 10 এবং 12 সন্নিহিত বাহু লিখলাম, ছোট কর্ণটা 8, অর্থাৎ 8-এর অর্ধেক হলে এই ও বিটা হবে 4, এগুলো সব লিখে ফেললাম, আইডেন্টিফাই করে ফেললাম, এগুলো সব আপনারা ফর্মালিটি অনুসারে লিখলেন। অর্থাৎ এ ও যেটা সেটা আমাদের হলো এই যে ত্রিভুজ এবিডি, যেটা এই ত্রিভুজটার মধ্যমা হচ্ছে। তো অ্যাপোলিনিয়াসের সূত্র আমরা একটু আগে কিন্তু এটা দেখলাম যে এটা অ্যাপোলিনিয়াসের সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করতে হয়। তো সেটা অনুসারে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এবি স্কোয়ার যোগ এডি স্কোয়ার। দেখুন এই যে এ বি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, এটা সমান, যদি এটা সমকোণ হতো তাহলে এটা এডি স্কোয়ার বিডি স্কোয়ার হয়ে যেত, বাট এটা যেহেতু সমকোণ না, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি 2 ইন্টু ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার, এই যে এইভাবে এইটা, ঠিক আছে। তো এইটা হওয়ার পরে এখন আমরা কিন্তু জাস্ট এখানে যদি 2 দ্বারা এখানে যেহেতু গুণ করা হচ্ছে, এখানে গুণ করার পরে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে যদি করে দিই তাহলে 2 ও বি স্কোয়ারটা এই পাশে মাইনাস হয়ে গেল। তো হওয়ার পরে এখন জাস্ট আমি ভ্যালুগুলো বসাই দিচ্ছি, ও এর ভ্যালু কত, তারপরে হলো এ বি এডি, আচ্ছা ও এর ভ্যালুটাই তো আমাদের দরকার, তাই না, ও এর ভ্যালুটা আমাদের দরকার, তাহলেই তো আমরা পুরো বাকি কর্ণের পুরো অর্ধেকটা পেলে পুরোটা আমরা 2 দ্বারা গুণ করলে পাবো। তাহলে বাকিগুলো আমরা দেখুন এই যে এ বি এডি ও বি, এই যে এ বি এডি আর ওবি তিনটাই এখানে দেওয়া আছে, তাই এখানে জাস্ট আপনি ক্যালকুলেশনটা এখানে করা হয়েছে, ক্যালকুলেশনের মাধ্যমে দেখলাম আমরা ও এ স্কোয়ার সমান 106, অর্থাৎ ও এ সমান ক্যালকুলেটর 10.30। তো ও এ সমান যদি 10.30 হয় তাহলে আমাদের পুরো কর্ণাটার দৈর্ঘ্য কত হবে, পুরো কর্ণাটা হবে ও এর দ্বিগুণ, তার মানে 2 দ্বারা আমরা গুণ করবো, 10.30কে 2 দ্বারা গুণ করলাম, করে আসলো 20.60, এটা আমাদের অপর কর্ণটার অর্থাৎ বড় কর্ণটার দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন, এসি বৃত্তের ব্যাস এবং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ, ঠিক আছে, এই যে এসি বৃত্তের ব্যাস সেই অনুসারে আমরা লিখলাম, এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ, অর্থাৎ এই ব্যাসটা বৃত্তের ব্যাস এবং এদিকে আবার এই চতুর্ভুজ যেটা আছে সেটার কর্ণ। তো এখন এবি সমান 30, বিসি সমান হলো 40 এবং সিডি সমান যদি 10 একক হয় তাহলে এডি এর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 4 নম্বর বাহুর দৈর্ঘ্য কত সেটা এবং চতুর্ভুজের ক্ষেত্রফল কত সেটা লাগবে আমাদের। তো এই ক্ষেত্রে আমরা দেখুন এক্ষেত্রে এবিসি এবং এডিসি যেটা আছে, এবিসি এবং এডিসি এটা কিন্তু আমরা 90 ডিগ্রি করে পাচ্ছি এখানে, আমরা যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং এসি যেহেতু কর্ণটা এর বৃত্তের ব্যাস, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা বলতে পারতেছি। তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে বাকি যে এই দুইটা যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলার পরে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, কারণ এটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ যেহেতু পাচ্ছি তার মানে আমরা সেখান থেকে আমরা খুবই ইজিলি বলতে পারি কি, এই যে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তো তাহলে এবি এবং বিসি
দুইটারই ভ্যালু এখানে আমরা জানি, জাস্ট ভ্যালুগুলো লিখলাম, লিখে ক্যালকুলেশন করে 2500 অর্থাৎ এসি সমান 50 একক আমরা পেয়ে গেলাম। অবশ্যই পজিটিভটা নেবেন, বিকজ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তো এইটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা কর্ণটার দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি। পেয়ে গেলে আমরা দেখুন এই যে এই পাশে এটাও একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে অতিভুজ আমরা পাচ্ছি, এই বাহুটার দৈর্ঘ্য আমরা জানি। তো এইটা আমরা জাস্ট রুট ওভার করে এসি স্কোয়ার, যেটা এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার করলেই তো আমরা পেয়ে যাবো। তো সেটা আমরা করলাম, করার পরে দেখুন ভ্যালুগুলো জাস্ট বসাই দিলাম, বসানোর পরে আমরা কিন্তু ইজিলি 48.99 আমরা এই যে এডি এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি। তো এডি এর দৈর্ঘ্যটা আমরা যদি পাই, সেটাই কিন্তু আমরা বের করতে বলা হয়েছিল। এখন আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। চতুর্ভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে পরেরটা দেখানো হয়নি, তো এটা হবে কি রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখানে এস এর ভ্যালু আপনারা জানেন, এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 2। তার মানে এখানে দেখুন এখানে আপনারা চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য এখানে ছিল, 4 নম্বর বাহুর দৈর্ঘ্য কিন্তু এই যে এখানে এডি সমান 48.99 পেয়ে গেছেন। তো চারটা বাহুর দৈর্ঘ্য যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, এস পাবেন। তারপরে এই সূত্রের মধ্যে বসাবেন, বসানোর পর রুট ওভার করবেন, আপনারা কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন চতুর্ভুজের ক্ষেত্রফল। তো নেক্সট প্রশ্ন আমরা যাই। চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য 15, 10, 25, 30 রয়েছে। প্রথম দুইটি বাহুর অন্তর্ভুক্ত রেখার সমকোণ। তো দেখুন প্রথম দুইটা হলো 15 এবং 20, এই যে 15 এবং 20 এর মধ্যকার যে অন্তর্ভুক্ত কোণ সেটা হলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? তো আমরা সেই জিনিসগুলো এখানে লিখে ফেললাম, এবং এটা 25, এটা 30, সবগুলো আমরা ভ্যালুগুলো বসালাম, এবং এটা 90 ডিগ্রি সেটাও আমরা লিখলাম। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এইখানে এইটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যার এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। জাস্ট আমরা ভ্যালুগুলো বসাই নিলে কিন্তু আমরা এসি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 25 সেন্টিমিটার। তো এসি এর ভ্যালু যেহেতু 25 আছে, এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি তো ভূমি কত, এখানে এবিসি ত্রিভুজ কোনটা, এখানে এবিসি, এই যে এই ত্রিভুজটা, এটার ভূমি কত, ভূমি এবি এবং আমাদের যে উচ্চতা সেটা হলো বিসি। তার মানে 15 ইন্টু 20 দিয়ে আমরা যদি গুণ করি, কারণ এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আপনারা জানেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে দেখুন 10, 15, 10 150 বর্গ সেন্টিমিটার আমাদের এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাদের দরকার এই যে এইটার ক্ষেত্রফল, তাহলে কিন্তু আমরা দুইটা যোগ করে আমরা কিন্তু ফাইনালি জিনিসটা পাই। তা এটার জন্য এটা যেহেতু একটা আপনার বিষম বাহু, আপনারা দেখতে পাচ্ছেন 25 আছে, 30 আছে, এবং এই বাহুটার দৈর্ঘ্য একটু আগে আমরা বের করে ফেলছেন। তো এখান থেকে আমরা রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি আমরা যদি ইউজ করি, করার পরে আমরা দেখুন 3টা 25, 30 এবং এই বাহুটার দৈর্ঘ্য আপনারা বের করছেন হলো 40। তো জাস্ট ভ্যালুগুলো আমরা বসাই দিলাম, বসানোর পরে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখন পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল, দুইটা যোগফল। তো দুইটা এই যে 150 তার সঙ্গে এই 300 যোগ করলাম, করে আসলো 450 বর্গ সেন্টিমিটার। এটা হলো আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল। নেক্সট প্রশ্ন, এবিসিডি চতুর্ভুজের এবিসি এবং ডিএসি প্রত্যেকটি সমকোণ। ওই এবিসি এই যে একটা সমকোণ, এবং ডিএসি এটা একটা সমকোণ। এবি সমান 112, সিডি সমান 175, ডিএ সমান 105। সবগুলো এই যে দেখুন 112, 105, 175 আমরা আইডেন্টিফাই করে ফেলছি। এভাবে আপনারা ছবিগুলো আঁকে এভাবে আইডেন্টিফাই করে ফেলবেন। তো সেখান থেকে আমরা কিন্তু ইজিলি বলতে পারতেছি যে এসি স্কোয়ার সমান হলো এই যে এসি স্কোয়ার সমান হচ্ছে এই যে এটা হলো সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, কারণ এটা পিথাগোরাস উপপাদ্য জাস্ট অ্যাপ্লাই হয়েছে যে সিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, জাস্ট পক্ষান্তর করা হয়েছে। করার পরে আমরা সেখান থেকে কিন্তু আমরা ভ্যালুগুলো সবগুলো বসাইলে এসি এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তো এসি এর ভ্যালু যদি পাই, এসিটা কিন্তু আমাদের এই ত্রিভুজ যেটা আছে সেটার মধ্যে আমাদের অতিভুজ। তো অতিভুজ এটা দেওয়া আছে, এর ভ্যালুটা 112 দেওয়া আছে। এখন এটা আমরা কিন্তু খুব ইজিলি এখন বের করে ফেলতে পারবো যে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এরপরে আমরা যদি জাস্ট ভ্যালুগুলো ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বিসি এর ভ্যালুটা 84 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। এখন তাহলে আমরা এখানে দুইটা যেহেতু ত্রিভুজ দুইটাই সমকোণী, তো দুইটার ক্ষেত্রেই আমরা কিন্তু এই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা হবে এই ত্রিভুজ যোগ এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের যোগফলের সমান, ক্ষেত্রফলের যোগফলের সমান। তো ক্ষেত্রফল এখন আমরা যদি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দ্বারা আমরা যদি ইউজ করি, তাহলে কিন্তু আমরা দেখুন হাফ ইন্টু এবি ইন্টু বিসি। তো এই যে দেখুন এটা গুণ করে হাফ দিয়ে গুণ করবো, আবার এটা গুণ করে হাফ দিয়ে গুণ করবো, তাহলে এটা এবং এটা আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো বের করলাম, যোগফল করে যেটা আসলো সেটাই কিন্তু আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল। এখন তাহলে আপনাদের জন্য ম্যাথমেটিক্স আমাদের পড়া শেষ, অর্থাৎ আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে রয়েছি। আপনাদের জন্য কিছু বাড়ির কাজ, এবং যেটা আপনাদের বলেছিলাম আপনাদের ক্লাস থার্ড পার্ট যেটা, অর্থাৎ গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন যেটা, সেটাকে আপনারা এক নজরে দেখে নিলেন। এটা কিন্তু আপনাদের শর্ট সাজেশন হিসেবে আপনারা ফলো করতে পারেন। পরীক্ষার আগেও কিন্তু এই সাজেশন থেকে আপনারা যদি অঙ্কগুলো করেন
পারেন। এখানে কিন্তু দেখুন খুব কম ম্যাথ আমরা এখানে দিয়েছি, খুব একটা একদম খুবই কম মান যেগুলো আসার মতো সেগুলো থেকেই আমরা কিন্তু বাছাই করে নিয়েছি। তো এই ম্যাথগুলো সবগুলো আপনারা কোনোটা বাদ দিবেন না, সবগুলো প্র্যাকটিস করবেন এবং করার পরে আপনারা গ্রুপে কিন্তু আপনারা ছবি পাঠিয়ে দিতে পারেন যে আপনারা প্র্যাকটিস করেছেন। সেক্ষেত্রে আমরাও মোটিভেটেড হব এবং আপনাদের স্টুডেন্টরা, আপনার ফ্রেন্ডরা যারা আছে তারা মোটিভেটেড হবে। আপনাদের কোনো শর্টকাট কোনো ভুল থাকলে ওর মধ্যে তাহলে কিন্তু তারা সেটা আইডেন্টিফাই করতে পারবে। এরপরেও যদি আপনাদের আর কোনো কিছু কোয়েরি থাকে কোনো, তাহলে সেক্ষেত্রে আমাদের কিউএ সেকশনে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন এবং আমাদের ক্লাস সম্পর্কে ফিডব্যাক দিবেন কীভাবে আমরা আমাদের ক্লাসকে আরও ইমপ্রুভ করতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখুন। আসসালামু আলাইকুম।